ইসরায়েলের মাটিতে ইরানের হামলার জবাবে তেল আবিব যদি পাল্টা কোনো হামলা চালায় তবে তার শক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। এমনকি তেহরানের হামলার কোনো শক্ত জবাব না দেওয়ারও বার্তা ছিল পশ্চিমাদের। কিন্তু সব ধরনের সতর্ক বার্তায় কর্ণপাত না করেই শুক্রবার সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল। এখন কিভাবে এই হামলার জবাব দেবে ইরান? ইরানে ইসরায়েলের পাল্টা হামলার পর থমথমে পুরো মধ্যপ্রাচ্য। যে কোনো সময় ইসরায়েলে আবারও হামলা চালাতে পারে ইরান। তবে সেই হামলা কখন হবে, কিভাবে হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। অবশ্যই ইসরায়েল হামলার কথা বললেও অস্বীকার করছে ইরান। ইসরায়েলি হামলায় ইরানের কি প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইরানের চুপচাপ অবস্থা ভালোভাবে দেখছে না বাইডেন প্রশাসন। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো বিস্তৃত আকার দেওয়ার সূচনা করলো তেল আবিব। এখন ইরান কিভাবে এর পাল্টা জবাব দেবে তাই ধারণা করার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলের হামলার পর ইরান ব্যাপারটিকে খুব স্বাভাবিকভাবে নিয়েছে। এমনকি ইরানের মাটিতে কোনো প্রকার হামলা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে ইরান সংঘাতকে দমিয়ে রাখার জন্য নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। যদিও ইরানের সামরিক বাহিনী বলে আসছিল পাল্টা আক্রমণ হলে কড়া জবাব দেবে ইরান। অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের পরামর্শ মেনে খুব সীমিত আকারে ইরানে হামলা পরিচালনা করেছে। সূত্র বলছে হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেল আবিব। মনে করা হচ্ছে ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এই হামলা পরিচালনা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি এই হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলার কোনো পরিকল্পনা করেনি তেহরান। এমনকি এই হামলার পেছনে কে রয়েছে সে ব্যাপারেও তেহরান অবগত নয় বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। বিশ্লেষকদের মতে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা অথবা সামরিক বা বেসামরিক কোনো প্রাণহানি ঘটলে এর প্রতিক্রিয়া তীব্রভাবে দেখানোর চেষ্টা করত তেহরান। যেহেতু ইসরায়েলের এই হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি তাই তেহরান এখনো কৌশলগতভাবে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলে হামলার পর ইরানের আকাশ সীমায় এড়িয়ে চলছে বিভিন্ন দেশের উড়োজাহাজগুলো। একের পর এক বাতিল করছে ফ্লাইট, পাশাপাশি বিকল্প বিমানবন্দর ব্যবহার করে যাত্রী পরিবহন করেছে বিভিন্ন দেশ। ইরানের প্রধান কৃতিত্ব হলো 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল যেভাবে বিভ্রান্ত হয়েছিল ঠিক একইভাবে আবারও বিভ্রান্ত করতে পেরেছে। তেহরানের প্রতিশোধমূলক আক্রমণ হয়তো খুব বেশি ধ্বংসাত্মক হয়নি, আবার একেবারেই যে ব্যর্থ হয়েছে তাও না। 14 এপ্রিল রাতে ইরান এবং তার ফক্সি বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন হামলার একটি সিরিজ অভিযান শুরু করে। আক্রমণগুলো আশ্চর্যজনক ছিল না, কারণ তেহরান আগেই সতর্ক করেছিল যে তারা এপ্রিলের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলার জবাব দিবে। প্রতিশোধমূলক হামলা অপারেশন ট্রু প্রমিস তাই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল না। ইরানের প্রতিশোধমূলক হামলা সফল হয়েছে কিনা তা নিয়ে এখনো অনেক বিতর্ক রয়েছে। বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞ একমত যে ইসরায়েলের উপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ ছাড়া তেহরানের কর্মকাণ্ডে অস্বাভাবিক কিছু ছিল না। তবে প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে কৌশলটি নিখুঁত ছিল। ইরান প্রথমে ড্রোন দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দমন করে এবং তারপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ইসরায়েলি এবং আমেরিকানরা বাধা দিতে পারেনি। আরটিএর প্রতিবেদনে বলা হয়েছে বেশিরভাগ পশ্চিমা বিশেষজ্ঞের যুক্তি হলিউড ব্লকবাস্টারের সাথে সাদৃশ্যপূর্ণ, তবে বাস্তব জীবনে এই দৃশ্যপট একেবারেই ভিন্ন। প্রাচীনকালে যেমন সানজু লিখেছিলেন, 100টি যুদ্ধ করা এবং 100টি যুদ্ধ জয় করা দক্ষতার শীর্ষবিন্দু নয়, জেতার সবচেয়ে ভালো উপায় হলো লড়াই না করা। এটাই হলো ইরানের কৌশল। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার দাবা খেলায় গ্র্যান্ড মাস্টারের পদক্ষেপের মতো নিছক সামরিক প্রতিক্রিয়া ছিল না, আর এই খেলা এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আব্বাস জোমা লিখেছেন, সিরিয়ার রাজধানীতে ইরানের কনসুলেটের হামলার পর তেহরানকে এমনভাবে প্রতিক্রিয়া জানাতে হয়েছে যা বিশ্বাসযোগ্য হবে এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জন করবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে না। প্রথম পয়েন্ট হলো বিশ্বাসযোগ্য হামলা। প্রক্সি বাহিনীকে একচেটিয়া ভাবে ব্যবহার না করে ইরান নিজেই সরাসরি হামলা করেছে। দ্বিতীয়ত পয়েন্ট হলো সামরিক লক্ষ্য অর্জন। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রকৃতপক্ষে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, তবে কিছু ইসরায়েলের আকাশপথে প্রবেশ করে এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সক্ষম হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েল সিরিয়ান সীমান্তের তথ্য কেন্দ্র এবং ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে
আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তৃতীয়ত পয়েন্ট হলো ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়নি, এটি 2020 সালের পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণ, যখন জেনারেল সোলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় ইরানিরা ইরাকে মার্কিন ঘাঁটিতে আঘাত করেছিল। ইরানের অপারেশন সামরিক ওজনের চেয়েও বেশি রাজনৈতিক ওজন বহন করে, এটি সূক্ষ্মভাবে পরিচালিত হয়েছিল এবং একটি সাফল্য ছিল। স্পষ্টতই ইরানিরা এমন কোনো যুদ্ধ শুরু করতে চায়নি যাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, যদিও নেতানিয়াহু এটাই চেয়েছিলেন। সহজ কথায় ইসরায়েল ইরানকে উস্কে দিতে পারেনি। ইসরায়েলের উপর ইরানের হামলার তাই যতটা মনে হয় তার চেয়ে অনেক বেশি সফল। এটাও স্পষ্ট যে 14 এপ্রিলের হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের তুলনায় ইরানের কাছে আরো বেশি শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি কম উন্নত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশপথে প্রবেশ করতে এবং ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। যেহেতু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপে যত টাকা ইরান খরচ করেছে তার চেয়ে অনেক বেশি ইসরায়েল খরচ করেছে এগুলো প্রতিরোধ করতে। তেহরান আবারও প্রমাণ করেছে যে ইসরায়েল অপ্রতিরোধ নয় এবং দেশটিতে আক্রমণ করা সম্ভব।